প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ। বিশ্লেষকরা বলছেন পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। এগুলি সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না তো এই হিসাবে ধারণা নেই আমার। এটা বুঝি না, এটা আমগুলো খারাপ। আমরা এটা যেটা বুঝি না এটা আমগুলো খারাপ, যেটা আমরা বুঝি এইটা আমগো ভালো। জটিলতাটা বেশি, তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক 29 জেলের বাড়ি মহেশখালী। উদ্বিগ্ন পরিবারের দিন কাটছে অনাহারে অর্থাহারে। দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস প্রশাসনের। কে বলছে আপনাকে এই সম্বলের তথ্য, কে ডাকছে আপনাকে? এটা আমাদের কাজ। না, এটা আপনার কাজ না। আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়ার না। এরকম খাওয়া দাওয়া শেষ। কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন। সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার তাগিদ। এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। পায়রা নদীর অব্যাহত ভাঙনে ঘুম নেই বরগুনা সদর উপজেলার বাসিন্দাদের। আগামী বর্ষার আগেই বেড়িবাঁধ মেরামতের দাবি। বস্তা প্রতি দর বৃদ্ধিতে কমেছে সুগন্ধি চাল বিক্রি। কালোজিরা ও চিনি গুঁড়া আবাদে আগ্রহী নয় কৃষক। রপ্তানি বাড়লেও কমছে না ঘাটতি। চালের দাম অনেক বেড়ে গেছে, আমাদের ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। বাহিরে যখন চুক্তিটা হয়েছে কলা চালটা যাওয়া, তো তারপর থেকেই দামটা বাড়ছে। চিনি গুঁড়া চাল যে পরিমাণ আছে সুগন্ধি চাল, তাতে বাজার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ। তাদের কাছে হ্যাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে রাজনীতির সচেতন, শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট। মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে, কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল, ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত, ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম। মিছিল, মিটিং, প্রতিশ্রুতি, প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান। কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে। মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎ সামান্যই। ইলেকশন করলেই কি পরিবর্তন আনতে পারবো? সাধারণ মানুষের হাতে, ছাত্র হাতে, কত মানুষের হাতে গেল দেশ। চলতেছে তো, এখনও তো চলতেছে, ওইভাবেই চলে। পরিবর্তনের তো কোনো দিক দেখিনি। লোকগুলা নাই, হয়তো বাজারে কিছু লোক আছিল, ওই লোকগুলো পরিবর্তন হয়ে অন্য লোক হয়েছে। কি হয়েছে? আমার কি উন্নত হয়েছে? চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত। গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ, পক্ষে বিপক্ষে কথার লড়াই। আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই। কিন্তু কজন বোঝেন গণভোটের মানে? গণভোট মানে আপনার দৃষ্টিতে কি? মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝতে? এগুলি সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না তো এই হিসাবে ধারণা নেই আমার। গণভোট এটার মানে না, আমি বুঝি না। আমার এটা বুঝি না, এটা আমগুলো খারাপ। আমরা এটা যেটা বুঝি না এটা আমগুলো খারাপ, যেটা আমরা বুঝি এইটা আমগো ভালো। একটা মত আছে যে সরকার যেটা চাইতেছে এর পক্ষে জনগণ আছে কি না। ভোট দিতে গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো, হ্যার মাধ্যমে বা নার মাধ্যমে। হানা একবার এসা দ্বারা আমরা তখন অনেক ছোট শুনছি যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, এটাই তো নাকি গণভোট। বলা হয়ে থাকে ৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত।
এবং এই গ্রামে সহ বিভিন্ন শহরে যেসব মানুষ বসবাস করছে সেসব মানুষের উপর নির্ভর করছে গণভোটের ভবিষ্যৎ। শিক্ষার হার, রাজনৈতিক জ্ঞান এবং সচেতনতার উপর গণভোট বুঝতে না পারা বা পারা নির্ভর করছে। এক অংশের মানুষ একেবারেই গণভোট সম্পর্কে অনভিজ্ঞ, আবার শিক্ষিত বা সচেতন শ্রেণীর মানুষের কাছে গণভোট কিংবা 4টি প্রশ্ন নিয়েও তারা বেশ খানিকটা ধারণা রাখেন। গণভোটে 4টি প্রশ্ন রাখা হবে: তত্ত্বাবধায়ক সরকার গঠন, উচ্চকক্ষে পিআর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ। সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার। অ্যাপ্রোচটা খুব ভালো হয়েছে। লাইক আমাদের যে পাবলিক ওপিনিয়নটা আছে এটাকে আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে তারা। তা আমরাই পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশের মানুষজন পিছিয়ে যাচ্ছে, তাই এটা তো অবশ্যই আমাদের সংস্কার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে সরকাররা আমাদের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিবে বা কি করতে চাচ্ছে সেটা তো এখন অন্তত বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। কিছুটা মতপার্থক্য থাকলেও এর উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে প্রার্থীদেরও। জটিলতাটা বেশি, তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। তবে অসাধ্য না, সবাই উঠে পড়ে লাগলে অসাধ্য না। চ্যালেঞ্জ আছে কিন্তু অসাধ্য না, এটা ভালো নির্বাচন তুলে আনা সম্ভব। দেশে এর আগেও 3টি গণভোট হয়েছে, তবে সকলের অংশগ্রহণ না থাকা ও প্রশ্নবিদ্ধ ভোটের হার গ্রহণযোগ্যতা হারিয়েছে অনেকের কাছে। তাই আসছে ভোটে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ চান সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় আজ। রায় দেবেন সর্বোচ্চ আদালত। এই রায়ে জানা যাবে 14 বছর আগে বাতিল ঘোষণা করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদৌ ফিরছে কি না, ফিরলেও কি আঙ্গিকে ফিরবে, আর কবে থেকে ফিরবে। গত 11 নভেম্বর শুনানি শেষ হলে আজ রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 5 বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভুইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। টানা 10 কর্মদিবস শুনানি হয়। আপিলকারী ও রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, দেশের গণতন্ত্রের জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা উচিত। এই সরকার ব্যবস্থা বাতিলের পরই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়। দর্শক, আরও তথ্য দিয়ে জানবো। হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, যেমনটি বলছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় আজ, সেটি কখন নাগাদ, এবং আমাদের দর্শকদের যদি জানাতেন এর আগে আপিলকারীরা শুনানিতে কি কি যুক্তি তুলে ধরেছিলেন। ছোয়া, এখন থেকে 14 বছর আগে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। পরবর্তীতে এই 5ই আগস্টের পর যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে ফেরাতে রিভিউ আবেদন করেন বিএনপি, জামায়াত এবং সুজনের পক্ষ থেকে। পাশাপাশি 5 বিশিষ্ট নাগরিকও রিভিউ আবেদন করেন। পরবর্তীতে এই চলতি বছরের 27শে আগস্ট এই রিভিউ আবেদনটি গ্রহণ করে লিভ টু আপিল মঞ্জুর করেন এবং 21শে অক্টোবর থেকে শুনানি শুরু হয়। 11 নভেম্বর পর্যন্ত টানা 10 দিনব্যাপী এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে আবারও ফিরিয়ে আনতে শুনানি করেন এবং সব পক্ষ থেকে আসলে একটি কথা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পরে দেশের যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, সেটির যে শুরুটা সেটি হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আবারও দেশে ফিরিয়ে আসে তাহলে এই দেশের গণতন্ত্র আবারও রক্ষা হবে। তবে আজকে যেহেতু এই গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক মামলাটির রায় ঘোষণা করবেন আপিল বিভাগ, তখন আমরা আসলে জানতে পারবো যে কোন প্রক্রিয়ায় দেশে আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে। সেটি এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে নাকি চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। যদিও আপিলকারী আইনজীবীরা পাশাপাশি রাষ্ট্রপক্ষে যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তারা শুনানিতে বলেছেন যে সংসদ ভেঙে যাওয়ার যেহেতু 15 দিনের মধ্যেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হয়, যার কারণে এই যে
বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে সেটি প্রায় 1 বছর বা 1.5 বছরের বেশি সময় হয়েছে তারা সংসদ ভেঙে গেছে। ফলে এই নির্বাচন থেকে নয়, পরবর্তী চতুর্দশ নির্বাচন থেকে সেটি কার্যকর হবে এবং আজকের এই 9:30টার দিকে এই কার্যক্রম শুরু হবে, রায় ঘোষণা, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। জি রাব্বি, বেশ পরিষ্কার করে বললেন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এটি নাশকতা না অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আর ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এদিকে রাতে মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণ ঘটে, এতে পুলিশ সদস্য সহ 3 জন আহত হন। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত মুখ থেকে পেট্রোল দিয়ে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়, তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায়। কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আতঙ্ক ছড়াতে এমন নাশকতার চেষ্টা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গত রাত 10:30টার দিকে কাজলা গেটের সামনে একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন ফিনান্স বিভাগের আল ফারাবি, তাহমিদ আহমেদ বকশি ও নাট্যকলা বিভাগের মিনহাজ। তাদের মধ্যে ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বক্স হল শাখার নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সময় 15 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন বলেও জানান শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজুলা ক্যান্টিনে খাওয়া করছিলেন ফারাবি, তাহমিদ ও মিনহাজ। সে সময় মোটরসাইকেলে আসা মুখে কালো কাপড় বাঁধা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের মারধর করে তুলে নিয়ে যায় ফারাবি ও বকশিকে। পরে রাত 11:15টার দিকে ফারাবিকে বিনোদপুর এলাকা এবং বকশিকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আর এই ঘটনায় রাতে কাজলা ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুর্বৃত্তদের দ্রুতই শনাক্তের জন্য পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন প্রক্টর। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বুধবার সকালে 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSCর কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমন্ত্রণ জানান। গত বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোন উপদেষ্টার দিল্লি সফর। এর আগে এই বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারত সফর করেছিলেন। সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক 29 মাছি মাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী। বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা দিন কাটছে অনাহারে অর্ধাহারে। মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের দ্রুতই ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাছ ধরতে গিয়ে ভারতে আটক 29 জেলে মাঝি মাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী। এরই একজন জসিমউদ্দিন, তার 6 সন্তান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একই চিত্র জাহাঙ্গীর মাঝি, আবু বক্কর, পারভেজ এবং আবু সৈয়দের পরিবারেও। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। গোড়াগাড়া বুকুম ফুয়াই আর তো সংসার চলে না নাই। আর দ্রুত চাই আর স্বামী গোজান নাকি বাংলাদেশত ফিরিয়াই তারিখের মাঝে এখন কষ্ট যাবে, মানে আত্মন হামান্য নাই আনন্য নাই। স্বজনরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা মাছ ধরার পেশার সাথে জড়িত হলেও কখনো ভারতের জলসীমা অতিক্রম করেনি। শীতের মৌসুম হওয়ায় ঘন কুয়াশার কারণে ভুলবশত এমন হতে পারে। কারণে বা ইন্ডিয়াতে ঘুরতে তখন ইন্ডিয়ার রোজগার দিন আছে যারা মানি তরিকা লাগিয়ে তাদেরকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই।
এই এলাকার বেশিরভাগ মানুষের জীবিকা লবণ চাষ ও মাছ ধরা। লবণের ন্যায্য মূল্য মিলছে না, তাই সাগরে মাছ ধরতে যাচ্ছে সবাই। এর মধ্যে আছে 15 বছরের কিশোরও। অতি দ্রুত যেন বাংলাদেশ সরকার কোনো একটা পদক্ষেপ নিয়ে এদেরকে ছেড়ে আনতে পারে। কোস্টগার্ডের সাথে কথা বলে বা আইনি ব্যবস্থা করে আনা যায়, সেইভাবে আমরা আবেদন করতেছি। জেলেদের পরিবারের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জেলেদের দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সহায়তা অব্যাহত থাকবে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন। আর পাশাপাশি এটি আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন সেটি আমরা জানাবো। গেল 13 নভেম্বর মহেশখালী ধলঘাটা থেকে আব্বি আমেনা গনি নামে ফিশিং বোর্ড নিয়ে সুন্দরবনের রাঙ্গাখালী এলাকায় মাছ ধরতে যায় 29 মাঝিমাল্লা। ভারতের জলসীমা অতিক্রমের অভিযোগে 15 নভেম্বর রাতে তাদের আটক করে সে দেশের কোস্টগার্ড। বর্তমানে সেখানে সবাই কারাবন্দী। শহীদুল সুমন, যমুনা নিউজ। একটি জেলার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব? প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায়। এরকম সাজা বা নিজেকে দায় মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে। বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে। বিশ্লেষকের মতে শুধু বদলি নয়, দরকার আইনের কঠোর প্রয়োগ। পেছনে কাজ করা অপ্রতিরোধ সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে। সহকর্মী হোসাইন শাহিদের প্রতিবেদন। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার। গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও 12,000 কম্বল বিতরণ করে। তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেঁটে দেখতে চাই বাস্তব চিত্র। মোট 24টি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল। তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যারা পেয়েছেন 500 কম্বল। মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন, পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা। আমি আবেদন করার পরে 200 পিস পাইছি। 200 পিস পাইছি। তথ্য অনুযায়ী সদরের আজিজ নূরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা পেয়েছে 800 কম্বল, অথচ দুই মাদ্রাসার শিক্ষার্থী মাত্র 140 জন। আপনারা সব সাংবাদিকরা মিলে দেখেন কিছু করতে পারেন কিনা? না, সেটা তো করার আমাদের করার কিছু নাই। মেরে ফেলেন, আমাদের তো করার কিছু নাই। না করে ফেলেন। তাহলে আপনি কে বলছে আপনাকে এই কম্বলের তথ্য কে ডাকছে আপনাকে? এটা আমাদের কাজ। না, এটা আপনার কাজ না। আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়ার নাই। কিরকম খাওয়া দাওয়া শেষ? মাদ্রাসার বাইরে প্রতিবন্ধীদের 100টি কম্বল দেওয়ার কথা আছে নথিতে। এটা তো আমি কি বলবো, এটা বলার ভাষা আমার নাই। আমার জীবনের যত লেখা আছে এগুলি লেখা দেখলে আপনি নিজে অবগত হইতে পারবেন যে আমার লেখার স্টাইলটা কি। নথি অনুযায়ী প্রায় 50 লাখ টাকায় কেনা হয় 12,000 কম্বল। নারায়ণগঞ্জের যে হাওলাদার এন্টারপ্রাইজ থেকে এগুলো কেনা হয়েছে তারা জানাচ্ছেন 300 টাকা দরে কম্বল বিক্রি করেছে 4,000। 300 টাকা প্লাস মনে হয় দামে নিছিল, 4,000 পিস প্লাস এরকম মনে হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠানগুলোতে যখন খোঁজখবর নেওয়া হচ্ছিল তখন একটি বিষয় বোঝা গেছে যে প্রতিষ্ঠান প্রধানরা এমন কোনো বক্তব্য দিতে রাজি নন যেটি জেলা পরিষদের বিরুদ্ধে যায়। তারা বলছেন, যদি জেলা পরিষদের বিরুদ্ধে যায় এমন বক্তব্য দেয়া হয় তাহলে ভবিষ্যতে কোনোদিন আর কোনো ধরনের বরাদ্দের ভাগ তারা পাবেন না। এদিকে এই অনুসন্ধান করতে গিয়ে আমাদের হাতে আসে দুর্নীতির আরও ভয়ঙ্কর কিছু তথ্য। গত 23 মার্চ 70,45,000 টাকা অনুমোদন দিয়ে একটি রেজুলেশন করে জেলা পরিষদ। সই করেন প্রশাসক তাহমিনা আক্তার। আসলে এমন কোনো সভাই হয়নি সেদিন। 23 দিনের না, এই সংক্রান্ত কোনো কার্যবিবরণী আমার কাছে উপস্থাপন হয়নি এবং আমি স্বাক্ষর করিনি। এই স্বাক্ষরটি আপনার নয়? না, আমার না। সংশ্লিষ্ট যিনি অফিস সহকারী ফাইল ডিল করেন বা রেজুলেশনগুলো তৈরি করেন ওনাকে সকস করা হয়েছে, এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। কিন্তু আপনি কিভাবে জানলেন এটা আমি জানি না, এটা কিভাবে আপনার কাছে গেল? সই জাল করার অভিযোগও কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। একই প্রতিষ্ঠানে দুই নাম হতে পারে না, এটা আপনারা এই নাম দেখে হয়তো বা বুঝতে পারবেন যে এটা একটা দুর্নীতি হয়েছে।
তো সে এভাবে আর কি টাকাটা উত্তোলন করে নিয়ে নিচ্ছে। কবির স্যারকে যখন এই বিষয়টা বললাম, কবির স্যার যেহেতু এটাকে বললো যে এখানে প্রতিষ্ঠান আছে, তো আমার মনে হয় কবির স্যার এটার সাথে সম্পৃক্ত আছে। এই কর্মকর্তা বিগত দিনের চাকরি জীবনের ঘটনাক্রমেও মেলে অনিয়মের অভিযোগ। রানা প্লাজা 2013 সালের 24 এপ্রিল, যেদিন ভবনটি ধসে হাজারেরও বেশি শ্রমিক প্রাণ হারায়, তার আগের দিনই সেটিকে নিরাপদ বলেছিলেন এই কবির। পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিয়ে তাকে বদলি করা হয়। 2015 সালের একটি প্রজ্ঞাপন থেকে জানা যায়, অন্যের সম্পদ দখল করা সহ প্রভাব খাটিয়ে র্যাবকে ব্যবহার করেছেন তিনি। বিভাগীয় মামলায় প্রমাণও পেয়েছে সরকার। প্রশ্ন ওঠে, কিভাবে বারবার পার পান কবির হোসেন সর্দার? তাহলে নজর দিতে হবে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এই কবরস্থানের দিকে। ছোট 8টি প্রকল্প করে 24 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কবরস্থানটি সামাজিক বলা হলেও এটি স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদির পারিবারিক। ঘটনা জেনে কবিরকে পটুয়াখালী বদলি করেন সচিব। পরে সিদ্ধান্ত বদল করে পাঠানো হয় নেত্রকোনায়। কবির হোসেন সর্দার বই লিখেছেন রাষ্ট্র মেরামত। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ প্রমাণ করতে প্রচ্ছদে ছেপেছেন আবু সাইদের ছবি। ভেতরে নাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সহ অনেকের নাম। এসব বিষয়ে সশরীরে এবং ফোনে তার ব্যাখ্যা জানতে চাইলেও কিছু বলতে রাজি হননি কবির। ঊর্ধ্বতন কর্মকর্তা তো অবশ্যই একটা চেইন মেনটেন করে এবং তারাই দুর্নীতির রাস্তাটি তৈরি করে দেন এবং তারা এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ধরনের দুর্নীতির চিত্র যখন প্রকাশ্যে আসে, তখন এটি ধামাচাপা দেওয়ার জন্য শুরু হয় ভিন্ন একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিযুক্ত কর্মকর্তাকে বদলির নামে অন্য আরেকটি জেলায় দায়িত্ব দেওয়া এবং সেই সাথে এই ঘটনায় যারা সাক্ষ্য প্রমাণ রয়েছেন তাদেরকেও বদলি করে দেয়া, যাতে তদন্তে কিছু বের হয়ে না আসে। সেই প্রক্রিয়াই এখন চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে 36 ঘন্টার হরতাল পালন করছে কয়েকটি সংগঠন। সকাল 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল থেকে শহরের বনরূপা, কলেজ গেট, দোয়েল চত্বর সহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন হরতাল সমর্থকরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এছাড়া শহরে চলছে না সিএনজি, অটোরিকশাও। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা ঘিরে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। 93% মেধা ও 7% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, পরীক্ষার আগে উপজেলা কোটা আলাদা করে পৃথক প্রজ্ঞাপন প্রকাশ, ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠীর জন্য 2টি তালিকা আলাদাভাবে প্রকাশ সহ 8 দফা দাবি শিক্ষার্থীদের। হরতালের খবর জানবো দর্শক। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, এই যে যান চলাচল বন্ধ হরতালের কারণে সাধারণ মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আরেকটি বিষয় যেটি জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন একটু জানতে চাই সার্বিক খবরাখবর আপনার মাধ্যমে। ছোয়া, আজ ভোর থেকে রাঙ্গামাটির পুরা শহরটা কিন্তু আপনার হরতালের কারণে সকল প্রকার যানবাহন এখানে চলাচল বন্ধ রয়েছে। আপনি জানেন রাঙ্গামাটির সাথে 10টি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌপথ। নৌপথে পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত কোনো নৌযান ছেড়ে যায়নি, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপজেলাগুলোতে যেমন বাগাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, নানিয়ারচর এসব উপজেলাগুলোতে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু সবগুলো রাঙ্গামাটি শহরে আটকা পড়েছে। তাছাড়া আপনি জানেন যে এই রাঙ্গামাটিটা হচ্ছে পর্যটন শহর। এই পর্যটন নগরীতে
এই প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবারে প্রচুর পর্যটকরা এখানে আগমন করে থাকে। এই পর্যটকরা যারা বিভিন্ন জায়গা থেকে রাঙ্গামাটিতে প্রবেশ করবে তারা রাঙ্গামাটি প্রবেশ মুখে তারা আটকে আছে, এবং যারা পর্যটকরা রাঙ্গামাটি থেকে বাইরে যাবে এই ধরনের অনেক পর্যটকরা রাঙ্গামাটিতে আটকে আছে। তাছাড়া আপনি সকাল থেকে যে হরতাল আহ্বানকারীরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন কর্নার করতে তারা পিকেটিং করছে, এবং পিকেটিং করে সকল ধরনের যানবাহন তারা বন্ধ করে দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আপনি যে বিষয়টা বলেছেন যে তাদের যে তাদের দাবি হচ্ছে যে 93% যে সরকারিভাবে যে নির্ধারিত কোটা, এই 93% কোটা তারা সংরক্ষণ করার জন্য তারা দাবি জানিয়েছে। তা না হলে জেলা পরিষদ যে নিয়োগ প্রক্রিয়া যে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সোয়া, সেটা হচ্ছে যে রাঙ্গামাটি বিভিন্ন বিদ্যালয়গুলোতে এই হরতালের কারণে তারা তাদের পরীক্ষাগুলো স্থগিত রেখেছে। দাবিগুলোর কথা তো বললেনই, সেটি ছাড়াও যে নতুন একটি তথ্য জানালেন, বেশ সংখ্যক পর্যটক আটকা পড়েছেন। শামসুল, অনেক ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। দেশে সুগন্ধি চালের দাম নিয়ে অনেক বিভ্রান্তি। একে তো গত কয়েক মাসে বস্তাপ্রতি দর বেড়ে গেছে, তার উপর খোলা ও প্যাকেট চালের দামে বিস্তর ফারাক। আগের চেয়ে কমে গেছে বেচা কেনাও। পাইকাররা জানালেন ভালো দাম না পাওয়ায় কালো জিরা আর চিনি গুঁড়া চাল আবাদে আগ্রহ কম। সুগন্ধি চালের রফতানি নিয়েও খুশি নয় কোনো পক্ষ। ঢাকাকে ইদানিং বিরিয়ানির রাজধানী বললে ভুল হবে না। অলিগলিতে চোখে পড়ে একাধিক দোকান। সকালে এসব দোকানে হারিয়ে আসতেই সুগন্ধে মাতোয়ারা হয় চারপাশ। দুপুর থেকে কাচ্চি, চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের। কিন্তু ইদানিং সেই আগ্রহে যেন ভাটা পড়েছে, কারণ এসব দোকানে খাবারের দাম হঠাৎ বেড়ে গেছে। চাউলের দাম অনেক বেড়ে গেছে, যার জন্য আমরা তো কাস্টমারের কাছে বাড়াইতে পারি না। আমাদের ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। 120 টাকা, 30 টাকা, 50 টাকা একবেলা খায়, কিন্তু তার তৃপ্তি যদি না পায় তাহলে তো শেয়ার আসবে না। কিন্তু আমরা তো রেট বাড়াইতে পারতেছি। তেলের দাম বাড়ছে, আলু পেঁয়াজের দাম বাড়ছে, সব গোস্তের দাম বাড়ছে, কিন্তু আমরা তো বাড়াইতে পারতেছি না। পেছনের কারণ জানতে টিম যমুনা হাজির রাজধানীর কৃষি মার্কেটে। মিনিকেট আর নাজির শৈলের ভিড়ে এসব আড়তে চিনি গুঁড়া চালের দেখা পাওয়া কঠিন। জানা গেল দেশে ভালো মানের পোলাও চাল মানেই চিনি গুঁড়া, যার গ্রাহক মূলত মধ্য ও উচ্চবিত্তরা। ইদানিং সেই চাল বিকোচ্ছে না বললেই চলে, কেননা বস্তা প্রতি দর বেড়েছে প্রায় 400 টাকা। অন্যদিকে রেস্টুরেন্টের পছন্দ আরেকটু কম দামের আতপ কিংবা কালো জিরা চাল। 129 টাকা পড়তা, বাজার কত 115 টাকা। 129 চাল কিন্তু 100 টাকা দায় এসে গেছিল খোলার চাল। এটা কিন্তু আমরা লসের চাল, কিন্তু বাজার 101 টাকা 2 টাকা আগে গেছিল, 101-2 টাকা বিক্রি করছি। এখন কিন্তু 115 টাকা বাজার। এখন আসলে কিন্তু এই পোলার চালে যারা লস খাইছে 2-4-5 বছর উঠতে পারবে না। বাহিরে যখন চুক্তিটা হয়েছে পোলার চালটা যাওয়ার, তো তারপর থেকেই দামটা বাড়ছে। দ্বিতীয়ত আপনার পোলার চালের বাজার বিগত 1 থেকে 1.5 মাস আগেও মনে করেন যে 5,000 টাকার নিচে ছিল, ওই 4849 টাকা। 1 মাস আগে এই চালটা মনে করেন যে কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা বাড়ছে, বস্তায় 5 থেকে 700 টাকার মতন বাড়ছে। বিপত্তি আরও আছে। খোলা আর প্যাকেট চালের দরে বিশাল ফারাক। প্রথমটা কম বেশি 120 টাকা দরে মিললেও মোরকের চালের কেজি ব্র্যান্ড ভেদে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 150 টাকায়, যা বিক্রি হয় মূলত 1, 2 বা 5 কেজির প্যাকেটে। অভিযোগ আছে বাজার থেকে সাধারণ পোলাও চাল কিনে নিজেরাই প্যাকেটজাত করে কর্পোরেট বেনিয়ারা। কিন্তু এই অভিযোগ কি সঠিক? এটা আমরা বলি যে ভ্যালু এডেড প্রোডাকশন করুক কৃষক, ওইদিকে না গিয়ে যেটা তার ইজি টু সেল, সে এখনও ট্র্যাডিশনাল রাইস বেশি প্রোডাকশন করে, চিনে গুঁড়া চাল নিজের ফ্যামিলি কনজামশনের জন্য অথবা কিছুটা বাণিজ্যিকভাবে করে, বাট পুরোপুরি বাণিজ্যিকভাবে চিনি গুঁড়া চাল অনেক কৃষকই এখন উৎপন্ন করে না। যদি তারা নিশ্চয়তা পায় যে বাংলাদেশ থেকে রপ্তানি নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে, তাহলে কৃষকরা কিন্তু বাণিজ্যিকভাবে চিনি গুঁড়া চাল উৎপন্ন করবে। খোলা বাজারে যে চাল পায় এটা হাতে নিয়ে দেখবেন ভাঙা চাল প্রায় 25 থেকে 30% আছে। আর কর্পোরেট যেগুলো খুব প্রসেস করে একবারে মোটামুটি ক্লিন করে 80% 90% গোটা চাল কিন্তু বিক্রি করে, যার কারণে প্রাইস ডিফারেন্সটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তারপরে তো প্যাকেজিং কস্ট আছে, তারপরে ইনভেস্টমেন্ট আছে, সবই আছে। তবে একটা ভালো খবর হলো এই যে প্রাইভেট কোম্পানিগুলো এখন আমরা এশিয়ায় আমরা এই পোলার চাল বড় সিজন উৎপাদনের জন্য একটা জাত নিয়ে আসছি। মিলারদের দাবি অবশ্য আলাদা। বলছেন দেশে পোলাও চালের বড় মজুদ আছে, তাই বস্তা প্রতি দর 7,000 থেকে নেমে 6,000-এর আশপাশে ঠেকেছে। সরকার রপ্তানির মেয়াদ 2 দফা বাড়ালেও তা পর্যাপ্ত না। বাইরে যখন যাইতে যাবে তখন ব্যবসায়ীরা মনে করবে যে অনেক চাল চলে যাবে, তখন 100-200 টাকা বাড়তে পারে। কিন্তু চিনিগুড়া চাল যে পরিমাণ আছে সুগন্ধি চাল, তাতে বাজার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সম্প্রতি সুগন্ধি চাল রপ্তানির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এখন পর্যন্ত অনুমতি পেয়েছে ১৮৭টি প্রতিষ্ঠান। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীতে শীতের আমেজ একটু কম হলেও উত্তরের প্রকৃতিতে কিন্তু এখন বেশ শীতের আমেজ। ভোরে হালকা কুয়াশার চাদরে মোড়া থাকছে চারপাশ। অগ্রহায়ণের সকালের চিত্রটা এখন কেমন সেই খবরে জানতে চাই। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, প্রকৃতিতে তো শীতের আগমনী বার্তা অনেক আগে থেকেই, এখন শীত কেমন অনুভব করছেন জানাবেন আমাদের। ছোঁয়া, শীতের যে সকাল সেটি কিন্তু এখনো শীত আছে এবং কুয়াশা দেখছি। কয়েকদিন ধরেই এরকম অবস্থা। আপনি বলছিলেন যে অনেক আগেই শীত পড়েছে। উত্তরাঞ্চলে বিশেষ করে শীতের যে আগমনী সেটি কিন্তু হেমন্ত থেকে শুরু হয় এবং এখন আসলে প্রতিদিনই তাপমাত্রা ক্রমেই কমছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকের তাপমাত্রা সকাল 7টায় রেকর্ড করা হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ক্রমেই নিচে নামছে পারদের তাপমাত্রা এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে কয়েকদিনের মধ্যে হয়তো শীতের তীব্রতা আরেকটু বাড়তে পারে এবং ডিসেম্বরের দিকে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই মুহূর্তে আসলে যেহেতু সকাল সকাল কিছুটা সূর্যের দেখা মিলেছে এবং তাপমাত্রাও বেশ বাড়তে শুরু করেছে, মূলত সন্ধ্যার পর থেকে সকাল 7টা অবধি কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এবং কুয়াশা থাকছে। রাতের বেলা ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং যানবাহন চলাচলে আমরা দেখেছি যে কিছুটা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যানবাহনগুলো আমরা দেখেছি ঢাকা, চট্টগ্রাম বা দেশের নানা জায়গা থেকে যে যানবাহনগুলো চলাচল করে নওগাঁ থেকে, সেগুলো দেখছি যে কিছুটা দেরিতে পৌঁছাচ্ছে। অর্থাৎ রাতের বেলা কিন্তু শীতও নামছে, আবার কুয়াশাও কিন্তু বাড়ছে। দিনের বেলা বিশেষ করে এই যে দুপুর বেলা আসলে সূর্যের দেখা মিলছে এবং তীব্রতা বাড়ছে, তখন ঠান্ডা কিছুটা কমছে। তার মানে বেশ খানিকটা সময় নিয়ে শীত আসছে। ধন্যবাদ শফিক যোগ দেওয়ার জন্য। পায়রা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা উপকূলীয় বরগুনা নদী পাড়ের বাসিন্দারা। এর মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ আরও 8 থেকে 10টি পয়েন্ট। নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের। অগ্রাণের পায়রা নদী এখন অনেকটাই শান্ত। বর্ষার থই থই পানি কমে এসেছে। আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে। ভাঙনও থেমে গেছে, তবে পাড়ের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের ষাটোর্ধ্ব নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন। নদীতে তলিয়ে গেছে বসতভিটা, কৃষিজমি। গরু বাছুর, মাছের ঘের হারিয়ে বেড়িবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাঁই নিয়েছেন বাবুল রুনু দম্পতি। সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোনো রকমে কাটে রাত। নদী ভাঙ্গিয়া আবার এই ঝাঁপ দিয়ে নদীতে পারে, এরকমের করতে করতে আমাদের প্রায় 1 কিলোরও বেশি হয় কম না। যেখানে আগে ধান ছিল, বসত বাড়ি ছিল, সেইখানে এখন আমরা মাছ ধরি। নদীতে বাড়ি করতে আমার 5-6টা ভাঙ্গি গেছে, আমার তো আর জায়গা জগা নাই। দেবরানীর সর্বস্ব গিলে নিয়েছে পায়রা। আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে। এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাঁধ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশেহারা মানুষগুলো। বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা। আমাকে হিন্দু গহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে, সব নদীতে গেছে। এখন যাই আমরা ওইনে থাকি। নুন পানি ঢুকিয়া আমাদের কৃষি, ঘের, মাছের এবং বাড়ি গাড়ি, মানুষের ফসল সব নষ্ট হয়ে যায় বারবার। যেখানে যদি ব্লক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু ব্লক ফালানো হয় তাহলে রাস্তা টিকসই হয়, একটু নিঃশ্বাস ছাড়া যায়। পার্শ্ববর্তী পালের বালিয়াতলী গ্রামেও বেড়িবাঁধ বিলীন হয়ে ঝুঁকিতে অর্ধশত পরিবার। গত 2 যুগ ধরে প্রতি বছরই ভাঙছে নদীর পাড়। ভিটের বাকি জমি তলিয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো। আমার কোনো তেরান লাগবে না, কোনো চাল লাগবে না, টাকা লাগবে না, খালি বুলুক দিয়ে বেরিবেটটা দিয়ে গেলিয়ে। রাইতে তো ভয় লাগে থাকতে, দিনও ভয় লাগে, হুমুর হুমুর একটা জয়াল পরে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। সেই সাথে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের প্রস্তুতি চলছে।
যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখানে সবসময় আমরা ক্লোজ মনিটরিংয়ে রাখছি এবং কোনোভাবেই যাতে এই বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, ফসলের ক্ষতি করতে না পারে, এজন্য আমরা প্রয়োজনে জরুরি ভিত্তিতেও কাজ বাস্তবায়ন করতেছি। পায়রা নদীর বরগুনা সদর উপজেলার আমতলী ও তালতলী উপজেলার ৮ থেকে ১০টি পয়েন্ট ভাঙন কবলিত। আগামী বর্ষার আগেই সেগুলো টেকসই বাঁধ দিয়ে সংস্কারের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই পর্যায়ে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট এর খবরটা জানিয়ে দিতে চাই আপনাদের। ১৭তম টেস্টের প্রথম দিন শেষে ১ রানের অপেক্ষা মুশফিকুর রহিমের। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক, 50 পেয়েছেন মুমিনুল, লিটন অপরাজিত ৪৭ রানে। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট অভিষেক, যার শুরুটা হয়েছিল রেকর্ড গড়ে সেই মুশফিকুর রহিম দেখতে দেখতে পার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর। লম্বা এই পথ চলায় অনেক রেকর্ড গড়েছেন মুশিব, যার মধ্যে সবচেয়ে সেরাগুলোর একটি হলো দেশের ক্রিকেটের প্রথম এবং সর্বাধিক ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি। দেশের হয়ে ২১৯ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটিও তার। সেই মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বুধবার খেলেছেন ১০০তম টেস্ট। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডের বরপুত্রকে কি এখানেই থামলে মানায়? বিশ্বের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টে শতক হাঁকানো থেকে মাত্র ১ রান দূরে মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত অভিজ্ঞ এই ব্যাটার। বৃহস্পতিবার আর ১ রান যোগ করলেই বিরল এই রেকর্ড বুকে উঠবে মুশির নাম। জাভেদ মিয়াঁদাদ, রিকি পন্টিং, ইনজামাম, অ্যালিস্টার কুক, জরুরদের সাথে ১০০তম টেস্টে সেঞ্চুরি করার ক্লাবে যুক্ত হবেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের হাত ধরে দিনের শুরুটা ভালো হয় বাংলাদেশের। দলীয় ৫২ রানে সাদমান ইসলাম ফিরলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ৮৩ রানে জয় আর ৯৫ রানে শান্ত ফিরলে ১০০-র আগেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তবে ১০৭ রানের জুটি গড়ে এই প্রাথমিক ধাক্কা সামাল দেন মুশফিক ও মুমিনুল। এই জুটি ভাঙে মুমিনুল ম্যাকব্রেইনের শিকার হলে অ্যান্ডি ম্যাকব্রেইন একাই নিয়েছেন ৪ উইকেট। মুশফিকের অপরাজিত ৯৯ ও লিটনের অপরাজিত ৪৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত দিন শেষে বাংলাদেশ জমা করেছে ২৯২ রান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ঢাকা ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে লেটস রান উইথ ঢাকা ১৫ ম্যারাথন। এতে অংশ নেয় শতাধিক দৌড়বিদ। সকাল ৭টার দিকে এই ম্যারাথন শুরু হয় রাজধানীর মিরপুর ১৩-এর SOS হারমান মেরিনার কলেজের সামনে থেকে, যা কচুক্ষেত মোড় প্রদক্ষিণ করে মিরপুর ১০ নম্বর হয়ে আবার মিরপুর ১৩-তে এসে শেষ হয়। এর আগে উদ্বোধনী পর্বে আয়োজক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে কেক কেটে উদযাপন নিষিদ্ধ, তাই যুব সমাজকে শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিএনপি মনোনীত ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল ইসলাম বলেন, বিএনপির ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ। এ সময় তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বানও জানান। এই ভোরের আলোতে সকাল সকাল একটা ভিন্ন ধরনের একটা কর্মসূচি নিয়ে আমরা হাজির হয়েছে। আমার প্রিয় যুব সমাজরা, আমরা একইভাবে ঐক্যবদ্ধ থাকব। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, একটি স্বপ্নের বাংলাদেশ গড়ব। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতি ভেঙে গাজা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফায় চালানো হচ্ছে বিমান হামলা। এতে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন প্রায় ১০০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি। হামলায় টার্গেট করা হয় দক্ষিণ ও মধ্য গাজা। এর মধ্যে গাজা সিটির জেইতুনেই এক হামলাতে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। নিহতদের সবাই এক পরিবারের সদস্য ছিলেন। এছাড়াও খান ইউনিসের কাছে আল মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির সুজাইয়া অঞ্চলেও চালানো হয় হামলা। তেল আবিবের দাবি, খান ইউনিসে IDF সেনাদের ওপর গুলি চালানোর জেরে হামাস সদস্যদের আশ্রয়স্থল টার্গেট করে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে হামাস। আল জাজিরার এক অনুসন্ধান বলছে, গেল মাসে কার্যকরের পর থেকে অন্তত ৩93 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।
এবার সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। এই ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে দেখা যায় সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলটিতে নামেন বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা। ভিডিওতে অঞ্চলটিতে মোতায়েনকৃত সেনাদের সাথে সাক্ষাতের পর তাদের প্রশংসা করতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়া জাতিসংঘ। গেল বছর স্বৈরশাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতের পর থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। তাইওয়ান ইস্যুতে চীন জাপান উত্তেজনার মাঝেই তাইয়েপের কাছে প্রায় $700 মিলিয়ন আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নাসামস নামের এই সিস্টেমটি লক্ষ্য শনাক্ত এবং লক্ষ্যবস্তুতে কখন কোথায় আক্রমণ করবে সে সিদ্ধান্ত নিতে সক্ষম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষে দ্রুত, নির্ভুল ও শক্তিশালী সিস্টেম হিসেবে এরই মাঝে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। বেশ কয়েকদিন ধরে তাইওয়ান ইস্যু ঘিরে তুঙ্গে চীন জাপান উত্তেজনা। এরই মাঝে যেন আগুনে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। তাইপের কাছে প্রায় $700 মিলিয়ন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস বিক্রির কার্যকর চুক্তি নিশ্চিত করেছে দেশটি। এর মাধ্যমে তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল ওয়াশিংটন। গেল বছর যুক্তরাষ্ট্র জানিয়েছিল $2 বিলিয়ন অস্ত্র চুক্তির অংশ হিসেবে 3টি নাসামস ইউনিট পাবে তাইওয়ান। এবার সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিচ্ছে মার্কিন প্রশাসন। এ যুদ্ধাস্ত্র উৎপাদনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে RTX কর্পোরেশনকে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ আকাশ থেকে আসা বিভিন্ন হুমকি শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। মাঝারি পাল্লার সিস্টেমটি একই সময়ে আঘাত হানতে পারে একাধিক লক্ষ্যবস্তুতে। রাডার, কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র, এই 3 অংশের সমন্বয়ে গঠিত নাসামস স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত, সিদ্ধান্ত গ্রহণ এবং আক্রমণ চালাতে সক্ষম এই ব্যবস্থা। শহর, সামরিক ঘাঁটি, সরকারি ভবন বা অন্যান্য কৌশলগত স্থাপনা রক্ষার কাজ করে ডিফেন্স সিস্টেমটি। এরই মাঝে ইউক্রেনে সফলভাবে ব্যবহার করা হয়েছে নাসামস। আর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন শুধু অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া পরিচালনা করে এটি। একটি দ্রুত, নির্ভুল ও শক্তিশালী সিস্টেম হিসেবে এরই মাঝে সুনাম কুড়িয়েছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমটি। তবে তাইওয়ানের জন্য একেবারে নতুন এই প্রযুক্তি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। ক্রমশ ঘোলাতে হচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চ। এবার বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে পদত্যাগ করলেন মূল প্যানেলের 2 প্রধান বিচারক। অভিযোগ তুলেছেন গোপন আরেকটি জুরি প্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকদের কাউকে না জানিয়ে নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত 30 প্রতিযোগী। গোপন এই প্যানেলের সাথে চূড়ান্ত প্রতিযোগীদের কারো কারো ব্যক্তিগত সম্পর্ক থাকার অভিযোগও করেছেন এক বিচারক। তবে 2 বিচারকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। বিতর্ক যেন শেষই হচ্ছে না মিস ইউনিভার্সের ৭৪তম আসর ঘিরে। প্রায় মাসব্যাপী চলা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার ঠিক 2 দিন আগে উঠেছে বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ, যার জেরে নিজেদের পদ থেকে সরে দাঁড়ালেন 8 সদস্যের বিচারক প্যানেলের 2 জন। ইনস্টাগ্রামে অভিযোগের বিশাল এক ফর্দ তুলে পদত্যাগ করেন বিচারক জুরির লেবানিজ ফরাসি সঙ্গীত শিল্পী ওমর হারফুস। দাবি, গোপন এক জুরি প্যানেলের মাধ্যমে 136 জনের মধ্য থেকে আগে থেকেই নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত 30 প্রতিযোগী। যে বাছাই পর্বে ছিলেন না আনুষ্ঠানিক জুরি প্যানেলের 8 জনের একজনও। গোপন এই প্যানেলের বিচারকদের সাথে কিছু প্রতিযোগীর ব্যক্তিগত সম্পর্ক থাকার মতো গুরুতর অভিযোগও তুলেছেন হারফুস। ফাইনালের 2 দিন আগে একটি গোপন ভোটের মাধ্যমে 136 জনের মধ্য থেকে 30 জনকে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে। ভোট প্রদানকারী ব্যক্তিদের মাঝে কেউই প্যানেলের বিচারক নয়। এমনকি এই ভোটাভুটির বিষয়টি সম্পর্কে আমিও জানতাম না। এর পেছনে প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত। আমি জনগণ এবং টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন অবৈধ একটি ভোটাভুটি কখনোই সমর্থন করতে পারবো না। এমন কিছুর দায়ভার আমি নিতে পারবো না যাতে আমি অংশই নেইনি। ওমর হারফুসের ইনস্টাগ্রাম পোস্টের কয়েক ঘন্টা পর ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন প্রতিযোগিতার আরেক বিচারক সাবেক ফরাসি ফুটবলার ক্লদ ম্যাকালেলে। ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান ম্যাকালেলে।
বিতর্কের সামাল দিতে মঙ্গলবার পাল্টা বিবৃতি দেয় মিস ইউনিভার্স কর্তৃপক্ষ, যেখানে দাবি করা হয় হারফুসের অভিযোগ ভিত্তিহীন। জানায় আরেকটি সামাজিক কর্মসূচি বিয়ন্ড দ্য ক্রাউনের সাথে মিস ইউনিভার্সের প্রতিযোগিতা গুলিয়ে ফেলেছেন হারফুস। বিবৃতিতে আরও জানানো হয় মূল জুরির বাইরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার কোনো সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই অনানুষ্ঠানিক কোনো দলের। এর আগে প্রস্তুতিমূলক পর্ব চলাকালে মেক্সিকোর প্রতিযোগী ফাতেমা বশকে জনসম্মুখে নির্বোধ বলে অপমান করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নওয়াত ইৎসারাগ্রিসিল। সে ঘটনায় অনুষ্ঠান চলাকালীন অবস্থায় তা বয়কট করে বেরিয়ে আসে ডজনেরও বেশি প্রতিযোগী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।